আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হরিদা কলেজ হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শারমিন আক্তার, রিসার্চ টিচার, বিজ্ঞান সেসি, হরিদা কলেজ উচ্চ বিদ্যালয়, নলডাঙ্গা, নাটোর। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের একটা টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের টপিকস হচ্ছে সবাত শোষণ বা অ্যারোবিক রেসপিরেশন। তার আগে আমাদের শোষণ কি জানতে হবে। শোষণটা হচ্ছে একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। সকল উদ্ভিদ এবং প্রাণীর জন্য এটি খুবই অত্যাবশ্যকীয়। শক্তির জন্য সকল জীব শ্বসন প্রক্রিয়ার উপর নির্ভর। তাহলে শ্বসন হচ্ছে একটি শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। শ্বসনের সংজ্ঞা এভাবে দেওয়া যায়: যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিত বা অনুপস্থিতিতে বিভিন্ন এনজাইম ও কোএনজাইমের সহায়তা জীবকোষস্থ জৈব যৌগ জারিত হয়, ফলে জৈব যৌগের সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক শক্তিতে অর্থাৎ এটিপিতে পরিণত হয় এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাকেই শোষণ বলে। শোষণ অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে শোষণকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সবাত শোষণ, আর একটা হচ্ছে অবাত শোষণ। সবাত শোষণে অক্সিজেনের উপস্থিতি হয়, আর অবাত শোষণে অক্সিজেনের প্রয়োজন হয় না, আর সবাত শোষণে অক্সিজেনের প্রয়োজন হয়। আমাদের আজকের আলোচনা হচ্ছে সবাত শোষণ বা অ্যারোবিক রেসপিরেশন। তাহলে সবাত শোষণের সমীকরণটা আমরা লিখি: C6H12O6 প্লাস 6 অক্সিজেন এনজাইম ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি প্লাস শক্তি 38 ATP। এটাই হচ্ছে সবাত শোষণের সমীকরণ। সবাত শোষণ প্রক্রিয়া এই গ্লুকোজটা হচ্ছে শ্বসনিক বস্তু, শর্করা বা গ্লুকোজ এনজাইমের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত হয়ে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি আর শক্তি উৎপন্ন করে, 38টি এটিপি উৎপন্ন করে। এটা হচ্ছে সবাত শোষণের সমীকরণ। এখান থেকে আমরা সবাত শোষণের সংজ্ঞা দিব: যে জৈব রাসায়নিক প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে সবাত শোষণ বলে। তাহলে সবাত শোষণ কি আমরা জানলাম। আর সবাত শোষণ 4টা ধাপে জীবকোষের অভ্যন্তরে সংঘটিত হয়, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া ঘটে থাকে। এবং 4টা ধাপ আমরা দেখি। 4টা ধাপ কি কি? এক নম্বর ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। 2 নম্বর অ্যাসিটাইল কোএসিস্টি, অ্যাসিটাইল কোএনজাইম সিস্টেম। 3 নম্বর হচ্ছে ক্রেবস চক্র। 4 নম্বর ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আমরা সবাত শোষণের সমীকরণটা এখানে লিখে রাখি: C6H12O6, 6 অক্সিজেন, 6 কার্বন ডাইঅক্সাইড, 6 পানি প্লাস 38 ATP। আমরা সবাত শোষণের ধাপগুলো দেখবো এবং একই সাথে কি এই 38টা এটিপির হিসাবও শিখবো। এখানে হিসাবটা লিখে রাখি।
এখানে এক অণু NaDH2 থেকে তিনটা এটিপি পাওয়া যায়, এক অণু FADH2 থেকে দুইটা এটিপি পাওয়া যায়, আর এক অণু GTP থেকে একটা এটিপি পাওয়া যায়। তাহলে এই হিসাব অনুযায়ী 38টা এটিপি হিসাব দেখব। 38টা এটিপি আর এই কার্বনের সংখ্যা আমরা দেখব যে ঠিক আছে নাকি এই সবাত শোষণের শেষে। এখন সবাত শোষণের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। লাইসিস অর্থ হচ্ছে কি ভাঙন, গ্লাইকোলাইসিস মানে কি গ্লুকোজের ভাঙন। সবাত শোষণের প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ, এক অণু গ্লুকোজ জারিত হয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি জারিত হয়ে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। আর এই সময় দুইটা এটিপি একটা NADH2 উৎপন্ন হয়। তাহলে গ্লাইকোলাইসিসের মাধ্যমে এক অণু গ্লুকোজ জারিত হয়ে 3 কার্বন বিশিষ্ট দুইটা পাইরুভিক অ্যাসিড, চারটা এটিপি এবং দুইটা NADH2 উৎপন্ন করে। আর গ্লাইকোলাইসিসে অক্সিজেনের প্রয়োজন হয় না, আর এই কারণে গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় শোষণের ক্ষেত্রে প্রথম ধাপ, এবং গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। আর গ্লাইকোলাইসিস যেহেতু প্রথম ধাপ, আর এই ধাপ স্টার্ট করতে কিছু শক্তির ব্যয় হয়, আর এই শক্তির পরিমাণ হচ্ছে 2 ATP। তাহলে গ্লাইকোলাইসিসে কয়টা এটিপি পাওয়া যায় আমরা এখন দেখব। গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয় চারটা এটিপি, দুইটা NADH2, তাহলে উৎপন্ন হচ্ছে, আর দুইটা কি এটিপি ব্যয় হয়। তাহলে এই দুটো এটিপি এখান থেকে মাইনাস করব, এটিপি, তাহলে এটিপি দাঁড়াবে এখানে কয়টা, দুইটা। চারটার থেকে দুইটা এখানে বাদ দিলে, এই চারটার থেকে দুইটা বাদ দিলে তাহলে এখানে এটিপি থাকছে দুইটা। এরপরে দেখব দ্বিতীয় ধাপ, অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট পাইরুভিক অ্যাসিড এই ক্ষেত্রে পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি করে। পাইরুভিক অ্যাসিড ছিল 3 কার্বন বিশিষ্ট, কিন্তু অ্যাসিটাইল কোএনজাইম 2 কার্বন বিশিষ্ট। আরেকটা কার্বনিক কার্বন ডাই অক্সাইড হিসেবে নির্গত হয়। এই সময় একটা NADH2 উৎপন্ন হয়। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NADH2 এবং 2টা অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি হয়। এই ধাপটাও কি কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। তাহলে এই ধাপে আমরা কয়টা পাবো, অ্যাসিটাইল কোএনজাইমের ক্ষেত্রে 2টা NADH2, শুধু NADH2ই পাবো এখানে, আর 2টা কি কার্বন ডাই অক্সাইড। এরপরে আসো ক্রেবস চক্র, 3 নাম্বার ধাপ। ইংরেজ প্রাণ রসায়নবিদ স্যার হ্যান্স ক্রেবস এই চক্র আবিষ্কার করেন, এই কারণে তার নাম অনুসারে এটাকে ক্রেবস চক্র বলে। এই ক্ষেত্রে অ্যাসিটাইল কোএনজাইম মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করে ক্রেবস চক্রে অংশগ্রহণ করে, আর এই ধাপের সকল বিক্রিয়ায় মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে। আর অ্যাসিটাইল কোএনজাইম থেকে কার্বন ডাই অক্সাইডের সৃষ্টি হয়, 2 অণু কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আর এই কার্বন ডাই অক্সাইড সৃষ্টির সময় কি হয়, 3টে NADH2, একটা FADH2, একটা GTP উৎপন্ন হয়। তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 4টা কার্বন ডাই অক্সাইড, 3 3 6 NADH2, 2টা FADH2 এবং 2টা
জিটিপি পাওয়া যায়। এই হলো ক্রেবস চক্র। তাহলে ক্রেবস চক্র থেকে কয়টা পাবো আমরা? ক্রেবস চক্রের ক্ষেত্রে 6টা NADH2, 2টা FADH2, দুইটা জিটিপি। সর্বশেষ ধাপ হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এই ধাপে কোনো নতুন বিক্রিয়া ঘটে না, শুধু পূর্ববর্তী ধাপগুলোতে সৃষ্ট NADH2, FADH2, জিটিপি এই ধাপে এসে এটিপি তে কনভার্ট হয়ে যায়। এই ইলেকট্রন প্রবাহ তন্ত্রে এসে NADH2, FADH2 জারিত হয় এবং কার্বন ডাই অক্সাইড, পানি উচ্চ শক্তির ইলেকট্রন উৎপন্ন করে। এই উচ্চ শক্তির ইলেকট্রন ও প্রোটনগুলো ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি উৎপন্ন হয় তা এই এটিপি তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে এই ধাপে পূর্ববর্তী এই ইয়েগুলো শুধু এটিপিতে রূপান্তরিত হয়। তাহলে এই ধাপে কোনো নতুন বিক্রিয়া ঘটে না। এই ছিল সবাত শোষণের 4টা ধাপ। এটা সবাত শোষণের একটা প্রবাহ চিত্র বা রেখা চিত্র। এই ধাপের মাধ্যমে আমরা দেখলাম কি 1 অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38টি এটিপি উৎপন্ন করে। দেখো কার্বন ডাই অক্সাইডের সংখ্যা, গ্লুকোজটা ছিল কি 6 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা বলেছি কার্বনের হিসাব করব আর 38টা এটিপি হিসাব করব। তাহলে কার্বনের দেখো 2টা 4টা আর এখানে 5টা 6টা, তাহলে 6টা কার্বন আমরা পেয়েছি এবং এই 38টা এটিপি আমরা এখান থেকে বের করব। তাহলে গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয়েছিল এটিপি আমাদের প্রথমে 4টা, 2টা কি ব্যয় হয়েছিল, তাহলে এখানে থাকে 2টা। আর 2টা NADH2 থেকে পাওয়া যায় কয়টা? একটা থেকে পাওয়া যায় 3টা, তাহলে 2টা থেকে 6টা। আর অ্যাসিটাইল কোএনজাইম থেকে পাওয়া যায় 2টা, তাহলে এখানেও 6টা এটিপি। তারপরে ক্রেবস চক্রে 6 অণু NADH2, তাহলে এখান থেকে 18টা এটিপি। আর 1 অণু FADH2 থেকে পাওয়া যায় 2টা এটিপি, 2টা এটিপি। তাহলে 2টা থেকে পাওয়া যায় কয়টা? 4টা এটিপি, 4টা এটিপি। আর 2টা জিটিপি থেকে, একটা জিটিপি থেকে একটা পাওয়া যায়, তাহলে 2টা থেকে 2টা এটিপি পাওয়া যায়। তাহলে গ্লাইকোলাইসিসে তাহলে আমরা পেলাম কয়টা? 6, 2, 8টা এটিপি, কিন্তু আমাদের উৎপন্ন হয়েছিল কয়টা? এই 4টা 6টা 10টা। তাহলে গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয়েছিল কি 10টা এটিপি আর 2টা ব্যয় হয়ে গেল, তাহলে আমরা পেলাম কয়টা? না সরি, গ্লাইকোলাইসিসে আমরা পেলাম কয়টা? 6, 2, 8টা এটিপি আর উৎপন্ন হয়েছিল 10টা এটিপি। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিসে ব্যয় বাদ দিলে পাওয়া যায় কয়টা এটিপি? 6 আর 2 8টা, আর টোটাল উৎপন্ন হয়েছিল 6 আর 4 10টা এটিপি। তাহলে সব টোটালি এখানে যোগ করলে হয় 38 এটিপি, আর এই ব্যয় তো ধরলে হয় হচ্ছে 40টা। তাহলে 40টার ভিতরে এই 2টা ব্যয় বাদ দিলে পাওয়া যায় 38টা। আর এই ব্যয় যদি বাদ না দিই তাহলে টোটাল পাবো আমরা হচ্ছে 40টা এটিপি। আর এই 40টা এটিপি থেকে গ্লাইকোলাইসিসের প্রথম ধাপের 2টা এটিপি বাদ দিলে আমরা পাবো 38টা এটিপি। এখানে প্রশ্ন হয় যে গ্লাইকোলাইসিসে কয়টা এটিপি উৎপন্ন হয়েছিল? তাহলে উৎপন্ন হয় আমাদের 10টা, আর ব্যয় হওয়ার পর আমরা পাই কয়টা? 8টা। তাহলে পাওয়া যায় 8টা, কিন্তু উৎপন্ন হয় হচ্ছে 10টা। তাহলে আমরা কি এটিপির হিসাব ক্লিয়ার বুঝতে পারলাম। এই ছিল সবাত শোষণের ধাপ। আর এই চিত্রের নিচে অবশ্যই লিখে দিতে হবে চিত্র সবাত শোষণ প্রক্রিয়া।
ধাপ। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুরক্ষিত থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ।